মন্দিরটা এখানে রেডি হচ্ছে, দেখো এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটার সামনে হচ্ছে এটা। যাবো অ্যাকচুয়ালি গোশালার দিকে, আর গোশালার রাস্তা আমি ভুলে গেছি। আমরা খাবার নিয়ে গদা ভবনের ভিতরে, আর গদা ভবনের ভিতরে দুটো প্রসাদ নিয়েছি। প্রসাদটা নিয়েছি, দেখিয়েছে দেখো, পায়েস আছে, একটা বেগুনি আছে, এখানে পনিরের সবজি আছে, এটা একটা আলুর সবজি আছে, ডাল আছে, ভাত আছে, আর রুটি দিয়েছিল, রুটিটা আমি নিইনি। গরুর গাড়ি আসছে দেখো সামনে, বড় বড় গরু আছে আর গাড়িগুলো। আমরা গরুগুলোকে কষ্ট দেবো না বলে উঠিনি। হ্যাঁ, আমরা গরুগুলোকে কষ্ট দিতে চাই না, ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা উই বিয়ার অফ অল দোজ পাপস অ্যান্ড বলো, দেখো চলে এলাম হচ্ছে একদম পুরো মায়াপুর ইস্কনের সামনে। সামনে দেখতে পাচ্ছ তোমরা একদম মায়াপুর ইস্কনের সামনে পুরো বড় মন্দির। তো জাস্ট রোডে ইন করছি আর সামনেই পুরো একদম। তো দেখে নাও সবাই, একদম পুরো রাস্তার ওপর থেকে দেখা যাচ্ছে। রাস্তাটা দেখো শুধু ব্রিজের ওপরে, কত সুন্দর দেখতে লাগছে রাস্তাটা। এদিক থেকে লেন উঠছে, এদিক থেকে লেন উঠছে, এদিক থেকে লাইন জুটছে, দারুণ লাগছে বেশ রাস্তা। ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে অ্যাকচুয়ালি সকালে এখন বেরোবো, কোথায় যাবো তোমরা অলরেডি আমার থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো আজকে অ্যাকচুয়ালি ভোরের দিকের সময়, এখন বাজে হচ্ছে ভোরবেলা 5টা 10 নাগাদ হয়েছে, আর বাইরে থেকে আর সূর্যের আলোটা ফুটছে। আর আমি এখন বাড়ির ঘরের মধ্যে বসে শ্যুট করছি, সামনে আমার লাইট জেলে। তো বাইরে কিছুক্ষণের মধ্যেই বেরোবো, বাইক নিয়ে বেরোবো, যাবো মায়াপুর ইস্কন কৃষ্ণনগর ঘুরতে বেরোবো বাইক নিয়ে, একদিনের রাইড। তো সকাল সকাল বেরোবো, দেখতেই পাচ্ছি তোমার চোখ মুখের হালাত কী হয়ে আছে। সকালে ঘুম থেকে উঠেছি, চান টান করবো, আর করে বেরোবো। ঘুম থেকে উঠে ওপরে বসে ব্লগটা শ্যুট করছি এখনই। তো ঘুমের ঘোরে যা পুরো চুল টুল পুরো ঘেটে আছে। তো বাড়ি থেকে বেরোবো, অ্যাকচুয়ালি বাইক নেবো, বাইক নিয়ে এখান থেকে যাবো হচ্ছে আন্দুলে সুমন্দা আছে, ওখানে আমার বাইকটা রাখবো, রেখে ওখান থেকে রয়্যাল এনফিল্ড নিয়ে রাইড করবো। তো চলো বাড়ি থেকে বেরোই। আর এখন সকালের দিকে আর আমি ক্যামেরা অন করছি না, একদম রাস্তায় যাব, রাস্তায় গিয়ে ক্যামেরা অন করবো। আর বাড়ি থেকে বেরোবো আমতা রানীঘাটি রোড, তোমরা সবাই চেনো। আর একদম ধুলাগড় টোল ট্যাক্স স্টপ খাবো, আন্দুল যাব, বালি হোল্ড ক্রস করে তারপর তোমাদের সামনে একদম দেখা করছি, ঠিক আছে? আপাতত চলো বাড়ি থেকে বেরোই, চান টান করে ফ্রেশ হয়ে। তো ভাবছিলাম অ্যাকচুয়ালি রাইডিং গিয়ার নেবো, রাইডিং গিয়ার পরে যাব, কিন্তু একদিনের জন্য যাচ্ছি, আমাদের কোনো রুম টুম ওখানে নিচ্ছি না। তো যদি রাইডিং গিয়ার নিয়ে যাই, সারাদিন রাইডিং গিয়ার ক্যারি করা তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এমনিতেই হেলমেট আছে বড়, তার সাথে গোপ্রো ক্যামেরা, মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, সব কিছু নিয়ে খুব চাপ হয়ে যাবে। তো ঠিক আছে চলো আপাতত আমি বাড়ি থেকে বেরোই, যা হবে পরে ডিসাইড করা যাবে। আপাতত আজকে রাইডিং গিয়ার নিয়ে কোনো রাইড করছি না, জাস্ট নর্মাল হেলমেট নিলাম আর নর্মাল জিন্স বুট পরে রাইডিং করব। তো চলো দেখতেই থাকবে, তোমরা সবাই দেখতেই পাবে। আপাতত বেরোই, বেরিয়ে তোমার সাথে রাস্তায় একদম দেখা হচ্ছে। চলো স্টার্ট করা যাক গাড়ি। ওটা বসো। চলো, তো রয়্যাল এনফিল্ড নিয়ে আজকে রাইড, না চলো এনফিল্ড নিয়ে রাইড আজকে, দেখা যাক এনফিল্ডটা কীরকম লাগে আজকে। আর তোমাদের বলছিলাম যে কৃষ্ণনগর কাছে এসে গেছে, কৃষ্ণনগর হচ্ছে এখান থেকে মাত্র 30 কিলোমিটার বাকি, 30 কিলোমিটার গেলে কৃষ্ণনগর। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড নিয়ে ব্লগ করছি আমি, রয়্যাল এনফিল্ড নিয়ে ব্লগ আমার আগে কখনো করা হয়নি। তো রয়্যাল এনফিল্ড তো আগে অনেকবারই চালিয়েছি, বাট সেভাবে ব্লগ কিছু নেই। আর আজকে যাচ্ছি যেটা হচ্ছে, তোমাদের বলছিলাম হচ্ছে মায়াপুর যাব, মায়াপুর ইস্কন। তো মায়াপুরে মোটামুটি সারাদিন কাটাবো, আর তারপর যেটা হচ্ছে আমরা ওখান থেকে ফিরবো হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। তো একের পর এক যাবো। আর সকালে আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে, আমি তোমাদের সকালে যেটা দেখাচ্ছিলাম তখন বাজে হচ্ছে বাড়ি থেকে 5টার আগে। আর 5টার সময় বেরিয়েছি হচ্ছে আমার অ্যাপাচি বাইক নিয়ে, সেটা আমি আন্দুলে রেখেছি সুমন্দাদের বাড়ি রেখে, আর এখান থেকে রয়্যাল এনফিল্ড নিয়ে বেরোনো হয়েছে। আর সকালবেলা একটু ঘুমের ঘরে ছিলাম, তো সেই জন্য বাইকটাকে আমি চালাচ্ছিলাম না, তো সুমন্দা গাড়ি চালাচ্ছিল। আর এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরোলাম রয়্যাল এনফিল্ডটা, তো আমি নিয়েছি এখন, মোটামুটি আমি চালাবো। চলো এবার এনফিল্ড নিয়ে বাইক চালাচ্ছি আজকে, মানে প্রথমবার। আর মোটর ব্লগিংয়ে ফার্স্ট টাইম হচ্ছে রয়্যাল এনফিল্ড নিয়ে আমার। আর এইদিকে কৃষ্ণনগরের রাস্তাটা, নদীয়ার এইদিকে রাস্তাতে বাইক নিয়ে আমরা ফার্স্ট টাইম এই সাইডটাতে। তো রাস্তাটা সেরকম জানার সময়ের মধ্যে নেই, তো সেই জন্য হালকা হালকা স্পিড নর্মাল আছে, গাড়ির স্পিড দেখো এখানে 60-65 স্পিড আছে, লিমিটেড স্পিড। তো এই স্পিড মেনটেন করি মোটামুটি যাবো আমরা। আর দু সাইডে মিরর, গাড়িটা ব্ল্যাক গাড়ি, সুন্দর করে সাজানো আছে বেশ। তো চলো যাওয়া যাক।
আর এখন সময়টা তোমার দেখাচ্ছিলাম 8:10-15-20 হয়তো হয়েছে। তো ভোরবেলায় বেরিয়েছি, তো 5টায় বাড়ি থেকে বেরিয়েছি, 5:30টায় সমুদ্রের বাড়ি আন্দোলে এসেছি। এসে ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 6:45 কাছাকাছি বেজে গেছে। তো একটানা মোটামুটি 2 ঘন্টা গাড়ি চালানো হয়েছে। 2 ঘন্টার মধ্যে আমরা অ্যাপ্রক্স 100 কিলোমিটার কাছাকাছি আমরা বাইক চালানো হয়ে গেছে অ্যাপ্রক্স সকাল থেকে। তো বেশি জোরে যায়নি, এরকম নর্মাল স্পিডই ছিল 60-65 স্পিড। তো কৃষ্ণনগর ঢুকছি আমরা, যা 30 কিলোমিটার বাকি কৃষ্ণনগর ঢুকতে। আর কেদারপুর পুরো হাইওয়ে এক্সপ্রেস পুরো এদিকটা পুরো। আর তোমার আমরা এসেছি হচ্ছে তোমার বালি হল্ট হয়ে, বালি টোল ট্যাক্স পার হয়ে, এয়ারপোর্ট 1 নম্বর গেট টোপকে আমরা মধ্যমগ্রাম বারাসাত টোপকে তারপর আমরা এসেছি এদিকে। এইদিকে রাস্তাটা হচ্ছে সব থেকে ভালো রাস্তা যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ সকালের দিকে রাস্তা একদম পুরো ফাঁকা, পুরো শুনশান আছে। আর শুধু লরিগুলো যাচ্ছে, সেরকম কোনো গাড়ির কোনো চাপ নেই, গাড়ির কোনো প্রেশার নেই আপাতত সেরকম। যেটা সব থেকে ভালো হচ্ছে এখন যাওয়ার সময় সূর্যটা অ্যাকচুয়ালি আমার পিছন দিকে পড়েছে, আমার মুখে পড়ছে না, আমার ব্যাক সাইডে সূর্যটা। আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিক হচ্ছে পূর্ব দিক। সেই ক্ষেত্রে আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে তাহলে পশ্চিম দিক পড়বে আমার। লেখা আছে তোমার দেখাচ্ছে, দেখো এখানে কৃষ্ণনগর 27 কিলোমিটার, 3 কিলোমিটার চলে এলাম। শান্তিপুর 14 কিলোমিটার, আর ফুলিয়া 4 কিলোমিটার। কৃষ্ণনগর ঢুকতে অ্যাকচুয়ালি বাকি আছে এখান থেকে এখনো অলমোস্ট মোটামুটি 20 কিলোমিটার। তার আগে সবই ফ্লাইওভার ব্রিজ করা আছে। এখন একটা ব্রিজ তোমার দেখাচ্ছে এখানে, দেখো। তো আসি হচ্ছে সকাল সকাল। তো এই হচ্ছে ফ্লাইওভার ব্রিজটার উপরে। এখানে নর্মাল স্পিড দেওয়া আছে 80 থেকে 90 নর্মাল 4 হুইলার গাড়ির জন্য। আর লরিগুলো আস্তে আস্তে যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দেখো আমরা। আর ব্রিজের ওপরটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি NH-12, মানে কৃষ্ণনগর এক্সপ্রেস হচ্ছে NH-12, সবাই জেনে রাখবে ওটা। আর এখান থেকে রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে রাস্তাটা দেখতে। এর থেকে পুরো সূর্যের আলোটা পড়ছে পিছন সাইড থেকে আমার। আর সামনে রাস্তাটা পুরো শুনশান, পুরো ফাঁকা একদম পুরো। ওই সকালের দিকে ভোরের দিকে বাইক নিয়ে বেরোনোর মজাই তো হচ্ছে এটা। তো তাড়াতাড়ি বেরোবো কোথাও গেলে, তাড়াতাড়ি রাইড করার জন্য, আর সুন্দর তাড়াতাড়ি বেরোবো। আর আমার বাইকের স্পিড হচ্ছে এখন 80 আছে। দারুণ লাগছে রাস্তা বাইক চালাতে। আর রয়্যাল এনফিল্ড চালাচ্ছি, 80 স্পিড আছে, কোনো কিছু মালুমই হচ্ছে না। তো গাড়ি একদম মজবুত ছুটছে রাস্তা দিয়ে। পুরো একদম রাস্তা পুরো ফাঁকা একদম রাস্তা। একটা ভুল হলো, হাতে গ্লাভসগুলো আনতে ভুলে গেছি। গ্লাভসগুলো কাছে নেই আমার, গ্লাভসগুলো থাকলে খুব ভালো হতো। আর সকালের রাস্তাটা পুরো ফাঁকা আছে একদম। তো এতে NH-12 এতটা গাড়ির প্রেসারে নেই। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে থেকে মোটামুটি রাস্তা আমাদের প্রেসার চাপ ছিল হচ্ছে, প্রথম বালির ব্রিজ ক্রস করলাম, বালির ব্রিজ ক্রস করার পর এয়ারপোর্টের পর যতক্ষণ বারাসাত মধ্যগ্রাম পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তাটা জ্যাম ছিল মোটামুটি। আর মধ্যমগ্রামের ওই এরিয়াটা, বারাসাতের ওই এরিয়াটা রাস্তাটা একটু খারাপ আছে, বাট সিঙ্গেল ওয়ে রাস্তা যেহেতু, আর লরির প্রেসার চাপ ছিল। আর তারপর থেকে যখন আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে, মানে যেটা টপকে এসে আমাদের যখন কৃষ্ণনগরের দিকে গেলাম, NH-12 যেটা ধরলাম, ধরার পর যখন ডবল হয়ে গেল সাইডটাতে, তখন আর দিকটাতে কোনো গাড়ি অতটা প্রেসার নেই, মোটামুটি রাস্তা ফাঁকাই আছে। লরি আছে কিছু, আর তারপর সব 4 হুইলার আছে আর নর্মাল বাইক আছে। তো সামনে একটা সাইনবোর্ড লেখা আছে, তোমার দেখাচ্ছি, দেখো চলো কি লেখা আছে আর কতটা কি ডিস্টেন্স। লেখা আছে মায়াপুর ইস্কন, হচ্ছে এখান থেকে 38 কিলোমিটার মায়াপুর ইস্কন। আর আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কনে, এখান থেকে 38 কিলোমিটার। আর স্ট্রেট রাস্তা 38 কিলোমিটার অলমোস্ট ধরে নাও যেতে কতক্ষণ লাগবে আমাদের এখান থেকে, 40-45 মিনিটস যদি আমি পার কিলোমিটার 1 মিনিট করে ধরি। আর যদি বেশি হয় তাহলে 1 ঘন্টা। মানে এখন যদি তোমার 9:15 বাজে, 9:10টার মধ্যে আমরা মায়াপুর ঢুকে যাবো। আর যদি রাস্তা জ্যাম হয় আর হয় 10টার মধ্যে আশা করি ইন করে যাওয়ার কথা। যদি রাস্তা এরকম থাকে 9:30 থেকে 10টার মধ্যে আমরা মায়াপুর ইন করে যাবো। আর
চারিদিকে দেখতে পাবে শুধু দেখো আম গাছের আম বাগান। এই সামনে দেখো কথা বলতে বলতে দেখায় তোমার আম বাগান, হচ্ছে আম বাগানের দিকে। আর আমার সামনে যে গাছগুলো হয়ে আছে সমস্ত রকম বাগানগুলো, এগুলো সব আম বাগান। অ্যাকচুয়ালি মালদা তো বহু দূর এখান থেকে, মুর্শিদাবাদ অন্য সাইডে, কিন্তু এইদিকে কৃষ্ণনগরের আগে এত আম বাগান, চারিদিকে শুধু বড় বড় আম বাগান। তারপর চারিদিকে যেই গাছগুলো দেখা যাচ্ছে এইদিকে দুদিকে সব গাছগুলো সব আম বাগান, সব আম গাছ। তারপর এখানে লেখা আছে যে শান্তিপুর স্টেশন বাঁদিকে, গোবিন্দপুর ওদিকে, কৃষ্ণনগর সোজা। শান্তিপুর বাঁদিকে আর কৃষ্ণনগর সোজা। এই যে এই রাস্তাটা দিয়ে বাঁ দিক দিয়ে চলে গেলে আমি চলে যাবো হচ্ছে শান্তিপুর স্টেশনের দিকে, আর আমি যাবো কৃষ্ণনগর যেহেতু সোজা লেন, এই দিকে লেন এটা আমার। লেখা আছে এখানে দেখো NH12 কৃষ্ণনগর, 14 কিলোমিটার বাকি এখান থেকে কৃষ্ণনগর। আর বেশিরভাগটাই মোটামুটি যখন আমি আসছি, যতক্ষণ NH12 ধরেছি, তো মোটামুটি NH12 ওঠার পর থেকে কম করে 8টা থেকে 10টা এরকম ফ্লাইওভার ব্রিজ ক্রস করেছি আমরা। সেই জন্য এদিকে এক্সপ্রেসওয়েটা এতটা জাম হয় না, তো সমস্ত জায়গায় ব্রিজ করে দিয়েছে। শুধু আমাদের রানীহাটিটা গন্ডগোলের জন্য আজকে ব্রিজ হচ্ছে না, নাহলে আমাদের রানীহাটির জ্যামটা তাহলে ক্লিয়ার হয়ে যেত। হয়তো রাস্তায় এতটা ফাঁকা থাকবে না, বাট তাও এর মতো না হলেও অনেকটা জ্যাম ক্লিয়ার হয়। আর এই মোড়গুলোতে দেখো একটু একটু করে হালকা হালকা করে ঘেরা আছে, যাতে গাড়িগুলো স্লো করতে পারে। এগুলো হচ্ছে সব মানে লোকাল রোড থেকে বেরোনোর জন্য টোটো অটোগুলো বেরোচ্ছে, সেই জন্য এগুলো ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। দেখো কথা বলতে বলতে চলে এলাম অনেকটাই দূরে। এখানে হচ্ছে লরি স্পিড হচ্ছে দেখাচ্ছে 80, আর নর্মাল বাস আর 4 হুইলারের জন্য স্পিড হচ্ছে 100 লেখা ছিল ওখানে। আর তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে চারিদিকে হচ্ছে আম বাগান, তো এইদিকে রাস্তাটাতে পুরোটাই বেশিরভাগ হচ্ছে আম বাগান। মানে সবার বাড়ির সাথে কারো বাগান আছে, পুরোটাই আম বাগান। দেখো এখানে কিছু গাছ চাষ করেছে, তোমার বাঁ দিকে দেখাচ্ছে ওই দিকটাতে যে কলা বাগান আছে আর আম গাছের বাগান আছে, কেননা রাস্তাটাতে পুরো। আর আমার ডান দিকেও তাই, ডান দিক বাঁ দিকে একই রকম হয়ে আছে। আর রাস্তাটা এদিকে ভাই আমাদের কল্যাণী টোপকারণ পর্যায়ে কৃষ্ণনগর এক্সপ্রেসওয়ে, কৃষ্ণনগর এক্সপ্রেসওয়েতে আছি এখন। কৃষ্ণনগর আসতে এখান থেকে আর আমাদের 12 কিলোমিটার মতো বাকি আছে, 10 থেকে 12 হবে। তো এই রাস্তাটা মানে এত সুন্দর রাস্তা করে দিয়েছে না, মানে ডবল ওয়ে রাস্তা আছে, এত পরিষ্কার রাস্তা, আরও কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেমই নেই রাস্তার মধ্যে দিয়ে। আর এই ব্যারিকেডগুলো একটু ঘেরা আছে, কারণ এইগুলো হচ্ছে লোকাল রোড থেকে বেরোনোর জন্য। সামনে সিভিক পুলিশও দেওয়া আছে, আর ট্রাফিক পুলিশও আছে সাথে। আর তারপরে ব্যারিকেডে ঘিরে রেখে যাতে গাড়িগুলো আসতে যেতে পারে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এটা ভালো। বাট আগের দিন আমি হলদিয়া যাচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি যে শুধু ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, যা আছে কোনো ট্রাফিক না আছে কিছু। এখানে কিন্তু সিগন্যাল আছে প্রতিটা মোড়ে, আর তার সাথে আমাদের ট্রাফিক পুলিশও দাঁড়িয়ে আছে, এটা ভালো। দেখো এখানে রাস্তাটা দেখো শুধু ব্রিজের ওপরে, কত সুন্দর দেখতে লাগছে রাস্তাটা। এদিক থেকে লেন উঠছে, এদিক থেকে লেন উঠছে, এদিক থেকে লাইন জুটছে, ভাই দারুণ লাগছে বেশ রাস্তা। কৃষ্ণনগরে এই সাইডটায় প্রথমবার আমি বাইক নিয়ে আসছি, মানে বাসে করে এসেছি যখন শিলিগুড়ি থেকে ফিরেছি, বাসে করে বা গেছি, বাট বাইকে করেই প্রথমবার। বা বাইকে করে আসতে দারুণ সুন্দর লাগছে। মাঝে মাঝে কৃষ্ণনগরের সাইডে ঘুরতে আসতে হবে বাইক নিয়ে, একদিনের জন্য হুটহাট করে বেরিয়ে আসতে হবে, কারণ আজ যাই হোক এই সুন্দর রাস্তায় বাইক চালানোর মজাটা পাওয়া যাবে।
এতটা সুন্দর ভালো রাস্তা, এত পরিষ্কার রাস্তা, রাস্তায় কোনো জ্যাম নেই, গাড়ি না ধরছি কোনো ব্রেক, না ধরছি কোনো ক্লাচ, কিছুই না, জাস্ট স্পিডটা শুধু ধরে আছি। এখানে লেখা ছিল হচ্ছে মালদা, মালদা এখান থেকে 211 কিলোমিটার লেখা ছিল। কিন্তু সেটাই কিছুক্ষণ আগে বলছিলাম, ভাই মালদা এখান থেকে অনেক দূর, কিন্তু মালদার আগে, তার আগেই তো এখানে দেখতে পাচ্ছি আম গাছের বাগান ভর্তি, তার অন্তত 50-60 কিলোমিটার আগে থেকেই। খোলা ডালখোলা হচ্ছে শিলিগুড়ি থেকে 100 কিলোমিটার এগিয়ে এলে, মালদা 210, ডালখোলা এখানে 336। থেকে শিলিগুড়ি যেতে হার্ডলি 2 ঘন্টা বা 2 ঘন্টা 10-15 মিনিট লাগে কিছু একটা, কারণ ডালখোলা থেকে শিলিগুড়ি বেশি দূর না, 100 কিলোমিটারের মধ্যেই। ওই ডালখোলা যেতে এখান থেকে এখনো 350 কিলোমিটার লাগে, তা শিলিগুড়ি যেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না আমাদের। কলকাতা থেকে অ্যাকচুয়ালি 600 কিলোমিটার শিলিগুড়ি, তো 650 কিলোমিটার হয়তো আমার বাড়ি থেকে হবে। তো সেই হিসাবে তো মোটামুটি সকালবেলা যদি আমি ভোরবেলায় 5টা নাগাদ বেরোই, তো তো দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে আরামসে পৌঁছে যাবো শিলিগুড়ি ঘুরতে গেলে। এদিকে রাস্তায় ভাই বাইক চালিয়ে মজা পেয়ে গেছে, এরকম ফাঁকা রোড। তবে হ্যাঁ, এই ফাঁকা রোডের কিছু নেগেটিভ পয়েন্টও আছে, কিছু পজিটিভ পয়েন্টও আছে, বাট এতটাই ফাঁকা, দু সাইডে কিছু নেই। তো এদিকে যদি কারো কোনো গাড়ির কোনো ফল্ট হয় বা কোনো প্রবলেম হয়, সে মানে রাস্তা পুরো ফেঁসে যাবে, তাকে বাইক নিয়ে ঠেলে হেঁটে বহু দূর যেতে হবে, কারণ আশপাশের মধ্যে কিছুই নেই এখানে। তো কোনো কোনো জায়গায় রাস্তা ডিভাইডার দেওয়া আছে, বা কোনো জায়গায় মার্কেট এরিয়া আছে, কোনো জাংশন মোড় আছে, তবেই মার্কেট, নাহলে পুরো ফাঁকা এক্সপ্রেস হয়ে। আর আমাদের ওদিকে রাস্তায় কি মানে ধুলাগড় মেদিনীপুর পুরো রাস্তাটাতে দুদিকেই গাড়ি, মানে গ্যারেজ, দোকানপাট সব পাবে তুমি, প্রতিটা মোড়ে মোড়ে নয়, রাস্তার দুটো সাইডেই ভর্তি আছে, কিন্তু এইদিকে সেটা নেই। বাট কিছু নেগেটিভ পয়েন্ট থাকলে কিছু তার পজিটিভ পয়েন্ট থাকবেই, তো ভালো খারাপ মিশিয়ে সব কিছু। আর বাইক চালানোর জন্য ফল্ট তো মাঝের মধ্যে, আর বাইক চালানোর জন্য দারুণ লাগছে ভাই এদিকে ওয়েদার কৃষ্ণনগর। এখান থেকে 10 কিলোমিটার, আচ্ছা এখান থেকে পুরো সোজা 10 কিলোমিটার। আচ্ছা, তো পেছনে অ্যাকচুয়ালি সুমনদা ম্যাপ দেখছে, ম্যাপ দেখে দেখে আমাকে বলছে যে এখান থেকে অ্যাকচুয়ালি যেতে 10 কিলোমিটার পুরো মায়াপুর ইস্কন। রেল লাইন পার হয়ে গেলাম, তো হয়তো এটা মায়াপুরের কাছেই হবে, কিছু নবদ্বীপ টবদ্বীপ কোনো স্টেশন হবে। ওই যে রাস্তাতে আছি মোটামুটি, আমাদের মায়াপুর ইস্কনের কাছাকাছি এসে গেছি, আর ভেতরের রাস্তাটাতে আছি, এখান থেকে আর বাকি হচ্ছে 4.5 থেকে 5 কিলোমিটার। আর এখন মোটামুটি হচ্ছে সময়টা 9:30 পৌনে 10টার মতো বাজে, আর রাস্তাতে প্রচণ্ড গরম, রোদ্দুর, জানি তোমরা গরমকাল, আর রাস্তা আস্তে আস্তে মানে আখের জুস বিক্রি হচ্ছে। তো ভাবলাম বাইক দাঁড় করানো যাক, দাঁড় করিয়ে আমরা আখের জুস নিয়ে গেছি, জুসটা ভালো করেছে। তাই বাইক, আমার হেলমেট, গোপ্রো এখানে রাখা, দাঁড়িয়ে আখের জসটা খাই, খেয়ে এখান থেকে বেরোবো। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, একদিনের জন্য এসছি, একদিনে ঘোরা হবে, মায়াপুর যাওয়া হবে, কি টিফিন টিফিন করা হবে, ভিতরে ভিতরে প্রসাদ, দুপুরে ভোগ খাওয়া হবে, তারপর কৃষ্ণনগর হয়ে বাড়ি ফেরা হবে। তো দেখতে থাকো সারাদিনের জার্নি, মোটামুটি তোমাদের সবাই তুলে ধরবে এক করে। দেখো চলে এলাম হচ্ছে একদম পুরো মায়াপুর ইস্কনের সামনে, সামনে দেখতে পাচ্ছ তোমরা একদম মায়াপুর ইস্কনের সামনে পুরো বড় মন্দির। তো জাস্ট রোডে ইন করছি, আর সামনেই পুরো একদম, তো দেখে নাও সবাই, একদম পুরো রাস্তার ওপর থেকে দেখা যাচ্ছে। একদম রাস্তার ওপরে পুরো দারুণ লাগছে রাস্তার ওপর থেকে পুরো, দেখো অসাধারণ সুন্দর, এর ফিলিংসটাই আলাদা ভাই। গাড়ি থেকে এখানে ঢোকাতে হবে আগে, জয় শ্রীকৃষ্ণ বলে না একবার সবাই মিলে। গাড়ি ঢোকাতে হবে, এখানে পুরো পার্কিং আছে, হ্যাঁ পার্কিং চেকিং বাইক এদিকে লেখা আছে ইস্কনের বাইক পার্কিং, এটা এখানে
দিকে রাখবো। এই যে বাইকটাকে সেফলি পার্কিং করে দিই। ডবল স্ট্যান্ড করে দেবো? কোন দিকে করবে? ধারে? চলে এলাম হচ্ছে এখন মায়াপুর ইস্কনের ভিতরে। আর এখন টাইমটা দেখো করা হয়েছে এই 9:17 বাজে। তো বলেছিলাম যে মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে ইন করে যাব, আর আমরা 9:15-র মধ্যে ইন করে গেছি। এসে বাইকটাকে রেখে পার্কিং করে দিয়ে আর এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের ভিতরে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো সকালে গিয়ে ভিতরে খাওয়া দাওয়ার জন্য যে কুপনটা নিতে হয়, অ্যাকচুয়ালি কুপনটা কেটে নিতে হবে, কুপন নিয়ে দুপুরে প্রসাদের জন্য অ্যাকচুয়ালি। তো চলো ভিতরের দিকে যাই। আর এদিকে রোদের গরম প্রচুর, রাস্তায় এসছি, রোদের টেম্পার ছিল, অতটা হাওয়া লাগছিল, আর এখানে আসতে আরো বেশি গরম হচ্ছে, তাই দেখো গরমটা প্রচুর আছে। হ্যাঁ কিন্তু হাওয়াটা দিচ্ছে, হালকা হাওয়া আছে। কিন্তু এই যখন সকাল 9টা, এরপর 11টা বাজলে কি হবে? গতকাল দিল্লি টেম্পারেচার দেখেছো? টেম্পারেচার 51.9। এগুলো কি সবই কি খাবার দাবার এগুলো নাকি? এগুলো কি সবই খাওয়া দাওয়ার জায়গা করেছে? সবই খাওয়া দাওয়ার জায়গা, খাওয়াটাই তো আসল। খাওয়া দাওয়া থাকার জন্য মনে হচ্ছে ইস্কনের ভিতরে যারা ভিতরে থাকে তাদেরও এগুলো রুম নেই। চলো ভিতরের দিকে যাওয়া যাক। এদিকে সবাই এগুলো থাকার জায়গা, রুম, যারা ইস্কনের ভিতরে থাকে রুম নেয় না তাদের এগুলো। চলো প্রোগ্রাম নয়, এদের ভিতরেও তো খাওয়া দাওয়া হয় এখানে, হয়তো এখানে থাকে মানে এদের নিচে ক্যান্টিন, নিচে হয়তো রান্নাঘর, খাওয়া দাওয়া হতো। কত ক্যান্টিন আছে রে। হ্যাঁ হয়তো গীতা ভবন। তো এখন অ্যাকচুয়ালি সকালের সময়টা তোমাদেরকে বলি। অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে মায়াপুর ইস্কনের ভিতরে আছি, আর গোবিন্দ কৃষ্ণ দাসে ব্রেকফাস্ট করার জন্য সকালে এলাম। আর এখন টাইমটা হচ্ছে কটা বাজে? টাইম হচ্ছে 9:58, 10টা বাজতে যায়। আর খাওয়া দাওয়ার মধ্যে নিয়েছি হচ্ছে আমার আলু পরোটা আছে, দই আছে, শসা, চাটনি আছে, এই 3 প্লেট নেওয়া হয়েছে। আমি আর সুমন্ত দুজনের দিকে আছি, তো দুজনেই খাওয়া দাওয়া করবো। আর নিয়ে এসছি আর জল আছে আর লিমকা, লিমকা নিলাম। আর তারপরে এদিকে আলু পরোটা, দই, দই তো এটা নাকি, দই আর চাটনি। চলো খাওয়া দাওয়া যাক, খেয়ে দিয়ে তারপর দেখা যাবে বাইরে। আর ওখানে গেলে দুপুরে প্রসাদ কি হলো কি বলছিল ওটা? টিকিট কত নিল? টিকিটটা হতো 80 টাকা, স্পেশালটা শেষ হয়ে গেল। নর্মালটা টাইম কটা থেকে আছে? 1টা থেকে এখানে তো চলো খাওয়া দাওয়া যাক। আর দুপুরে খাওয়া দাওয়ার টিপু আছে, কুপন অলরেডি কাটা হয়ে গেছে আমাদের। তো দুপুরে যখন খাবো তখন দেখাবো, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আবার। এখন টাইম হচ্ছে, দেখো তোমার টাইমটা দেখিয়ে দিই একবার। সময় হচ্ছে এদিকে 11:24, আর আমরা এসেছি অনেকক্ষণ এখানে। তো এসে এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে আমি মোবাইল, ক্যামেরা, হেলমেট সব জমা দিতে পারবে এখানে। আর 5 টাকা করে মোবাইল, ক্যামেরা সব কিছু পার হেড এখানে। আর এখানে আছে জুতো রাখার ব্যবস্থা। তো আমরা এখানে সব কিছু রেখে দিয়ে ওখান থেকে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। তো ভিতরে গেলাম, ভিতরে দর্শন করলাম, দর্শন করে কিছু কেনাকাটি করলাম, করে বাইরে বেরিয়ে আসলাম। আর কেনাকাটির মধ্যে করেছি ধূপ, এমনি মহাপ্রসাদ যেগুলো ভিতর থেকে নেবার, সেইগুলো ভিতর থেকে নিলাম, নিয়ে বেরিয়ে এলাম। আর এদিকে ভাই যেমন গরম ছিল, প্রচণ্ড গরম, আর প্রচুর লোক আছে। আর এখন যাচ্ছি আমার কথা গোশালাতে, তাই তো? গোশালার দিকে, এটা গোশালার রাস্তা। তো যাচ্ছি আমরা গোশালার দিকে। অ্যাকচুয়ালি গোশালার রাস্তা আমি এসেছি বহুদিন আগে, ছোটোবেলা, আমার মনে নেই। হ্যাঁ বিদেশিনী তুমি বলছিলাম, দেখিয়ে দিই যে সামনে দেখে নাও। মমতা বলছে বিদেশিনী আসছে, দেখিয়ে দিলাম। এটাই তো দেখবে নাকি? তো চলো। তো ভাই এই যে দেখো, অ্যাকচুয়ালি সানগ্লাসটা পরলাম কারণ এতই গরম হচ্ছে, প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে চোখে আর সূর্য লাগছে অতিরিক্ত, এই জন্য সানগ্লাস যখন নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি রাইডিংয়ের জন্য নিয়ে এসেছিলাম। তো সকাল সকাল এসে কিছু পরা হয়নি, এখনই পরে নিয়েছি। তো চলো যাবো অ্যাকচুয়ালি গোশালার দিকে। আর গোশালার রাস্তা আমি ভুলে গেছি, এসেছি বহুদিন আগে আমরা। তো ঘুরতে ঘুরতেই যাচ্ছি আপাতত। আর এই যে মন্দিরটা দেখে না, এখান থেকে সুন্দর করে দেখাচ্ছি মন্দিরটা সামনে থেকে পুরো। ইনকমপ্লিট এখনো। হ্যাঁ ইনকমপ্লিট, আছে কাজ চলছে। এই কাজ মোটামুটি কমপ্লিট কতদিন লাগবে এখন আন্দাজ তোমার? বছর দুয়েক, হয়ে দিয়ে না বেশি? 22-এ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, করোনার জন্য ডিলে হয়ে গেছে। 25 চলছে, অলমোস্ট 27-এ। তাহলে এই নির্দিষ্ট করে কিছু তো কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে এই সময় কিছু? এশিয়ার বৃহত্তম মন্দির। হ্যাঁ
মন্দিরটা কি জানো? সামনে এই মন্দিরটা কি আছে? কি মন্দির জানা আছে তোমার? জিজ্ঞাসা কাকে কাকে জিজ্ঞাসা করবে? এটা তো মাইকে সব ডিলার কথা ছিল, করোনার জন্য ডিলে হয়ে গেছে। ওই জন্য তো বলতে পারছি না, আর এখনো প্রচুর কাজ বাকি। ওই জায়গায় এখন 2 বছরের নিচে না। হ্যাঁ, সেটা তো 27 হবে, তখন ওই ঠাকুরটা এখানে শিফট হয়ে যাবে। আর এটা প্রভুপাদের সমাধি মন্দির। কি শুনলে তুমি বলো আমাকে একবার, কি জিজ্ঞাসা করলে? এইটা প্রভুপাদের সমাধি মন্দির, সামনেরটা তাই তো? এইটা। আর ওইটা এখন কমপ্লিট হতে বছর দুয়েক মতো। বছর 2-2.5 শেষ হয়ে যাবে। এই যে এটা পূর্বপাদ সমাধি মন্দির বলছে, এখানে লেখাও আছে এখানে, এই তো। তো এই যে দাঁড়িয়ে আছি এখন হচ্ছে আমাদের যে নতুন যে ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে, ইস্কন মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ যে আছে, এখন আমাদের পুজো হয় ভিতরে, ও কিছুদিন পর 2 বছর পর বা 3 বছর পর কমপ্লিট হয়ে যেখানে শিফট হয়ে যাবে, সেই মন্দিরটার সামনে এই হচ্ছে সেই মন্দিরটা এখানে রেডি হচ্ছে। দেখো এই হচ্ছে সেই মন্দির, এই মন্দিরটার সামনে হচ্ছে এটা, এই হচ্ছে সেই রাধাকৃষ্ণ মন্দিরটা রেডি হচ্ছে। মায়াপুর ইস্কন এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে এখানে। মোটামুটি এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট হতে অনেক টাইম লাগবে, বাট এর কাজটা হতে তো সময় মোটামুটি এখনো অলমোস্ট 2 থেকে 2.5 বছর। তো জিজ্ঞাসা করলো ওখানে, জিজ্ঞাসা করতে ওরা বলছে আমাদেরও এক্স্যাক্ট কোনো ডেট জানা নেই, বাট তৈরি হতে 2 থেকে 2.5 বছর তো মিনিমাম। তো ওখানে দোকানে বলছিল, তারপরে কথা বললো তোমার অলরেডি আগে যারা কিছুক্ষণ আগে তোমাদের শুনিয়ে দিয়েছি, অলরেডি বলা হয়ে গেছে, অর্থাৎ সেই কথাটা আমি আবার এখন তোমাদেরকে বললাম। তবু দেখাচ্ছি, দেখো মন্দিরটা ওপরে কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে, ওপরে পার্টটা। আর মানে বেশিরভাগ ওপরের যে কাজটা ছিল সেটা কমপ্লিট, আর নিচের দিকে যেটা নর্মাল কাজ আছে বাট সেইটা একটু ইনকমপ্লিট আছে, বাট তাও 2 বছর মিনিমাম। 2 বছর মিনিমাম সময় লাগবে এই মন্দিরটা কমপ্লিট হতে। বাট আমি মায়াপুর এসেছিলাম হয়তো ছোটোবেলায় ফ্যামিলির সাথে, বাবা মা সবার সাথে, পিসি সবার সাথে, পরিবারের সাথে। আর তারপর আবার আজকে আসলাম মায়াপুর সেরকম আসা হয়নি আমার, অন্য সব জায়গায় যাওয়া হয়। তো এবার যদি আসি তো এরপরে একদম মন্দির কমপ্লিট হলে তারপরেই আসবো একদম। আর কমপ্লিট হলে যেদিনে উদ্বোধন হবে বা কিছু হবে সেই দিনকে না আসতে বলে 1 মাসের মধ্যে আসবো, আজ তোমাদের আমি বলে রাখছি ওখানে। আর তোমায় পুরো দেখিয়ে দিচ্ছে, দেখো এইদিকে এই প্রভুপাদ পাদের যে এটা যে মন্দিরটা ছিল কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা হচ্ছে এই সাইডে, আর এইদিকে হচ্ছে ইস্কন মন্দিরে এটা। আর মন্দিরটা তো ওইদিকে আছে। তো ভিতরে ঘুরে চলে এলাম, ভিতরে ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ নেই, সব বাইরে রেখে যেতে হয়, কিন্তু তোমার দেখাতে পারি না। সবাই জানো আশা করি যে ইস্কন মন্দিরের নিয়ম কী কী আছে মায়াপুরে, তো দেখিয়েছি সবাইকে। আর চলো আপাতত এখান থেকে যাই, এখন যাচ্ছি হচ্ছে আমরা গোশালার দিকে। তো গোশালার সাইডেই যাবো, আর এখান থেকে হাঁটতে হয় অলমোস্ট 1 কিলোমিটার মতো। চলো চলো। তো মোটামুটি গোশালার দিকে হাঁটতে হবে, আমরা 1 কিলোমিটার হাঁটতে হবে, তো মোটামুটি 1 কিলোমিটার হাঁটতে হবে। আর এখন মোটামুটি প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তোমরা আশা করি আমার ভিডিও থেকে বুঝতেই পারছো যে কী লেভেলের গরম। আর এখন বাজে হচ্ছে 11টা 41। তো আমরা এখন স্টিল ছবি তুলছিলাম, বাট ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি জানিয়েছিলাম এখানে পিকচার তুলছিলাম, বাট এতটাই রোদের মধ্যে এফেক্ট করছে, ছবি পুরো কালো হয়ে যাচ্ছে, ধরে ছবিটা পর্যন্ত কালো হয়ে যাচ্ছে, তোলা যাচ্ছে না। সূর্যের আলাদা কোনো ডাউন না হচ্ছে, ছবি ক্লিয়ার তোলাই যাবে না। চলো গোশালার দিকে যাবো, গোশালার দিকে গিয়ে কিছুক্ষণ ঘুরবো ওখানে। তো বেরোনোর সময় যদি ছবি তুলতে পারি ভালোভাবে, তো সেই ছবিগুলো তোমাদেরকে দেখাবো। তো আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে তোমায় দেখিয়ে দেবো, ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, বা এতেও দিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে, তোমরা অসুবিধা কিছু হবে না। তো চলো যাওয়া যাক। জিজ্ঞাসা করতে হচ্ছে গোশালার জন্য, গোশালার দিকে হাঁটছি আমরা আপাতত। চলো গোশালার দিকে হাঁটি। তো কতটা রাস্তা জানি না, বাট হেঁটে হেঁটে দেখা যাক কতটা যাওয়া যায়, তারপর দেখাবো। তো চলো যাই। আর মোটামুটি চারিদিকে তোমাদের শৌচালয় সব দিকেই দেওয়া আছে, বাথরুম পায়খানা সব জায়গাতেই আছে, তো যে কেউ ইউজ করতে পারো এখানে। আর এই যে দেখো চলে এলাম হচ্ছে অ্যাকচুয়ালি গোশালার সামনে, এই হচ্ছে গোশালার সামনে দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরো। আর ভিতরের দিকে ঢুকবো, চলো। তো ভিতরের দিকে যাবো, দাঁড়িয়ে আছি এখানে, ভিতর দিকে যাবো, ভিতর দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো ভিতরে গরু কি আছে। আর চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি, তারপর যা হবে দেখা যাবে। গোশালার সামনে অনেকক্ষণ হেঁটে হেঁটে এসেছি, হেঁটে হেঁটে আসতে হয়েছে, প্রচণ্ড গরম হয়েছে।
এগুলো হ্যাঁ ভালো তো দেখো সামনে একটা জিনিস দেখাচ্ছি যে গরুর গাড়ি। তো গোশালা থেকে বেরোলাম, গোশালা থেকে বেরিয়ে সামনের দিকে আসছি হেঁটে হেঁটে, এই গরুর গাড়ি আসছে দেখো সামনে, তো বড় বড় গরু আছে আর গাড়িগুলো। আমরা গরুগুলোকে কষ্ট দেবো না বলে উঠিনি। হ্যাঁ আমরা গরুগুলোকে কষ্ট দিতে চাই না, ওই জন্য উঠিনি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ আমরা উই বিয়ার অফ অল দোজ পাপস অ্যান্ড আর গরমটা অ্যাকচুয়ালি আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে নাকি? গরম গরমটা আমাদের কোনো ব্যাপার না। বর্ষা, পুরুষ মানুষ সবাই সব সহ্য করতে হয়। না পুরুষদের সঙ্গে আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে থাকি, এখানে সব সহ্য হয়ে গেছে। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে সব সহ্য করতে হয়। সব সহ্য হয়ে গেছে, গরম অত চাপ নেই, বর্ষাকাল অসুবিধা নেই, ঠান্ডা অসুবিধা নেই, যখন যেটা হ্যাঁ খালি চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড মুভ ফরওয়ার্ড। হ্যাঁ তো যখন যেটা আসবে সেটা আমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিই আমরা। তো সেই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছে, তোমার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি সবার সাথে। না আম গাছ ভর্তি, গাছে ভর্তি আম, কিন্তু আমগুলো পাড়তে দিচ্ছে না, এটাই ব্যাপার। এই আম বাগানের নিচে দাঁড়াতে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা আছে এখানটা বেশ, এটাই ভালো। আর আমি বলছিলাম দাঁড়াতে ভালো লাগবে, দেখো সামনে সবাই বসেও আছে অলরেডি গাছের নিচে। বেশি তো রাস্তা না, এটা কতটা হবে এখান থেকে? 400-500 মিটার হবে। হ্যাঁ আর দেখো এই আম বাগানের সাইড থেকে বেরোতেই মন্দিরটা কত সময় দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরটা। কোথায় লেখা আছে দেখলে? দেখো ভিতরে গোশালা ঘুরে, ভিতরে মন্দির দর্শন করে, বাইরে সব কিছু ঘুরে বাইরে বেরিয়ে এলাম। এখন 12:30 পৌনে 1টার মতো বাজে, আর দুপুরে খাওয়া দাওয়া করবো। আর বাইরে থেকে দেখো মন্দিরটা এখান থেকে কত সুন্দর দেখতে লাগছে। আর কাজটা একটু কিছু বাকি আছে, বছর দিয়ে লাগবে, কমপ্লিট হয়ে গেলে ভাই দারুণ লাগবে। এশিয়ার সব থেকে বৃহত্তম মন্দির হচ্ছে আমাদের ইসকন। এখানে এই যে লোকজন প্রচুর, এখানটা ছাওয়া আছে বেশ, এখান থেকে ছবিগুলো ভালো তোলা যায়। এখন ছবি তোলা যাচ্ছিল না, এখানটাই দাঁড়াতে হবে, দাঁড়ালে এখানেই দাঁড়াতে হবে। তো এখন অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি হচ্ছে গদা ভবনে, দুপুরে খাবার জন্য লাইন দিয়েছি আমরা। আর এইদিকে লাইন হচ্ছে প্রচুর, আর এই হচ্ছে দেখো আমাদের টিকিট, ইসকন গদা ভবনের যে টিকিট, এদের টিকিট, দুপুরে লাঞ্চের টিকিট এটা। আর টাইম হচ্ছে 1টা থেকে দুপুর 2:30। তোমার ভিড়টা দেখাচ্ছে, দেখো তুমি ভিড়টা দেখে নাও এদিকে একবার, হচ্ছে ভিড় এদিকে পুরো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি আমরা। তো প্রথমে হবে কি দুবারে হবে তার কোনো ঠিক নেই, তবে জায়গা ভিতরে বিশাল বড়। বাট এখানে আমি জানি না, অনেক দিন আসা হয় না, আমি জানিও না কী কন্ডিশান বা কী হয়ে আছে। তো দেখা যাক, তো ভিতরে যাই, ভিতরে গেলে বুঝতে পারবো যে কী হয়ে আছে আপাতত। আর এখানে লোকজন তো ভাই প্রচুর আছে, আর একের পর এক দেখো হু কোথাও লোকজন ঢুকছে এখানে। টাইম কটা বাজে? টাইম কটা হয়েছে এখন? 12টা পৌনে 1টা, 12টা পৌনে 1টা মতো বাজে, 12:45 বাজে। চলো দাঁড়িয়ে থাকি। আর লাইনে দেখো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে এখানে, সবাই আমাদের মতো দাঁড়িয়ে আছে এখানে খাওয়া দাওয়ার জন্য। আর একের পর এক দেখো লাইনের লোক সবাই ইন করছে এখান থেকে, লাইন দিয়ে সবাই ইন করছে। আর এই হচ্ছে আমাদের ইসকনের কুপন। কুপনের প্রাইস কত নিল তখন? 80 না? এই কুপনের প্রাইস আমাদের নিয়ে জন্য 80 টাকা নিয়েছিল আমাদের, স্পেশালটা নিয়ে 80 টিকিট হাতে হাতে। আমরা খাবার নিয়ে গদা ভবনের ভিতরে, আর গদা ভবনের ভিতরে দুপুর প্রসাদ নিয়েছি। প্রসাদটা নিয়েছি দাঁড়িয়েছে দেখো, পায়েস আছে, একটা বেগুনি আছে, এখানে পনিরের সবজি আছে, এটা একটা আলুর সবজি আছে, ডাল আছে, ভাত আছে, আর রুটি দিয়েছিল। রুটিটা আমি নিইনি, রুটিটা দেখিয়ে দিলাম সুমনদের হাতে, রুটি দিয়েছে, রুটি আছে, আর এখানে পায়েস আছে। এই হচ্ছে দুপুরবেলা আজকে খাবারের মেনু। তো দেখো চারিদিকে সবাই লোকজন বসে খাচ্ছে এদিকে, আর এদিকে সব লোক দাঁড়িয়ে আছে বেঞ্চে বসে খাচ্ছে, এদিকেও সব লোক খাচ্ছে। আর এই হচ্ছে পোশাক, এদিকেও সবাই বসে খাচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। এখানে প্রসাদগুলো আজকে এখন দুপুরের খাওয়া দাওয়া হোক না, খাওয়া দাওয়া ঠিক আছে তো? ঠিক আছে একদম। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। এই হচ্ছে খাবার, দেখিয়ে দিলাম আর একবার। তো এই হচ্ছে খাবার দাবার, চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। ডাল ভাত মেখে, ডাল ভাত দারুণ সুস্বাদু নিরামিষ খাবার। তো সবাই মিলে একবার যারা যারা আমার ব্লগ দেখছো, একবার হরে কৃষ্ণ আর রাধে রাধে অবশ্যই বলে যাবে, কমেন্টে লিখে যাবে। এই হচ্ছে খাবার দেখিয়ে দিলাম, চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে।
যে এটা হচ্ছে গদা ভবন, যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গদা ভবনের সামনে। আর পুরোটাই হচ্ছে গদা ভবন এরিয়া, যেখানে খাওয়া দাওয়া সব কিছু হয়। আর এইদিকে মন্দিরটা, আর এই হচ্ছে গদা ভবনের পুরো এরিয়াটা দেখে নাও। এই হচ্ছে পুরো গদা ভবন এরিয়াটা। আর সামনে থেকে যারা লাইন দিয়ে আসছে, লাইন দিয়ে এসে এটা দিয়ে ঢুকছে খাওয়ার জন্য ভিতরে। তো আমরা ভিতরে ছিলাম, ভিতরে যাওয়ার সময় কোনো রেকর্ড করা হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি। এখন ভিডিও শ্যুট করছি, খেয়ে দিয়ে এসে বাইরে দাঁড়ালাম। আর তোমায় দেখিয়ে দিচ্ছি গদা ভবনের সামনে। গদা ভবনে অ্যাকচুয়ালি দুখানা টোকেন আছে, একটা নর্মাল যারা 80 টাকা, আর একটা স্পেশাল যেটা হচ্ছে 160 টাকা না 140 টাকা এরকম কিছু বলেছিল, একটা এক্সাক্ট মনে নেই। তা আমরা সকালে তখন এসেছিলাম হচ্ছে 11টা নাগাদ টিকিট কাটতে কুপনের জন্য। 11টার সময় এসে দেখছি তখন টোকেন নেই, টোকেন শেষ স্পেশালটা। আর নর্মালটার জন্য হচ্ছে যেটা ছিল হচ্ছে 80 টাকারটা থালিটা, 80 টাকাটাই নর্মাল দিচ্ছে, ওটা তখন ওটা ছিল, ওটা তখন আমরা দিতে পেরেছি। তার আগে শেষ হয়ে গেছে। ওটা বলছে 10টা 10:30টার মধ্যে আসলে স্পেশালটা পাওয়া যায়, আর না হলে পাওয়া যায় না, ওটা বলছে ওটা। তো জানি না পরের কথা কি। আর আপাতত তাহলে এখানে খেয়ে দাঁড়িয়ে আছি। আর সামনে কাউন্টারে দেখো, ওখানে জুতো, ব্যাগ, আমাদের হেলমেট রাখা আছে সামনে, এই পয়েন্টের সামনে, এই পয়েন্টে এইখানটাতে, এইখানটাতে দাঁড়িয়ে আছে জুতো। এই এতক্ষণ যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমার সাথে কথা বলছিলাম, তো বসেছিলাম। তো এখন বাজে হচ্ছে দুপুরে 2:45টার মতো বাজে। আর এতক্ষণ ছিলাম হচ্ছে চৈতন্য ভবন, এই যে চৈতন্য ভবন সামনে। আর চৈতন্য ভবনের সামনে আমরা একটু গেস্ট হাউসের সামনে বসেছিলাম। তো নিচে গেছিলাম, তো কিছুজন আসলে এসে বললো উপরে গেস্ট হাউস আছে, সামনে রিসেপশান আছে, তো রিসেপশানের মধ্যে গিয়ে তোমরা ওখানে বসে থাকতে পারো। তো আমরা ওখানেই ছিলাম, একটু ওয়েট করছিলাম, একটু বসে রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, হয়ে এখন বেরোচ্ছি। আর এখন যাবো, কোথায় যাবো সেটা ভুলে গেছি। ঘূর্ণি পুতুলপট্টি। কতক্ষণ লাগবে আমাদের? 12 কিলোমিটার বলে, 12 কিলোমিটারের মতো। তো চলো আধা ঘন্টা, আধা ঘন্টা রিল্যাক্সে যাবো আমরা। তো চলো মোটামুটি চলো, এই যে এখন বেরিয়ে পড়লাম মোটামুটি। তো গাড়ি নিয়ে আবারও, তো আমরা যাচ্ছি হচ্ছে এখন পুতুলপট্টি। তো এখন মোটামুটি বিকালের সময়টা হচ্ছে তোমার 3:30টার মতো বাজে। আর আমরা বেরিয়েছি 3টে নাগাদ। তো মোটামুটি বেরোতে একটু টাইম লেগে গেছে আমাদের। তো একটু টাইম লেগে গেছে। আর ক্যামেরাটা কি সেট আপ আছে সেটা বুঝতে পারছিলাম না, সেই জন্য ক্যামেরাটা সেট করে নিলাম আরেকবার। মোটামুটি লুকিং গ্লাস সব সেট আছে। তো চলো একদম এবার যাবো হচ্ছে পুতুলপট্টি। তো এটা যেটা অ্যাকচুয়ালি মায়াপুর রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা গেছি, সেই রাস্তাটা দিয়ে আমরা এখন অ্যাকচুয়ালি বেরোচ্ছি। এই রাস্তাটা দিয়ে তখন গিয়েছিলাম আমরা। আর বেরোনোর জন্য এক্সিট একটাই রাস্তা, মেন হাই রোডে উঠতে হবে, মেন রোড যেটা আমাদের ডালখোলা শিলিগুড়ির দিকে যাচ্ছে। আর ডান দিকে গেলে হচ্ছে কৃষ্ণনগর, তারপর আমাদের ওদিকে বাড়ির রাস্তা। তো আমরা যাবো কৃষ্ণনগরের দিকে। চলে এলাম পুরো একদম হাই রোডের সামনে। তো এই হচ্ছে মোড়, যেখানে লেখা ছিল মায়াপুর, বাঁ দিকে লেখা ছিল। এই হচ্ছে আমরা মায়াপুর ঢুকেছিলাম। আর এই রাস্তাটা সোজা বেরিয়ে গেলে চলে যাবো হচ্ছে শিলিগুড়ি এদিকে ডালখোলা হয়ে। তো চলো, পর মালদা আছে শিলিগুড়ি, ডান দিকে, বাঁ দিকে চলে যাবে আমার। আর আমি যাবো হচ্ছে ডান দিকে আমাদের কৃষ্ণনগরের দিকে। তো চলো, যে সিগন্যাল দিয়ে দিয়েছে। এখন হাই রোডে উঠে পড়লাম পুরো। এবার এখান থেকে গাড়ি চালানো ঠিক আছে। এবার রিল্যাক্সে গাড়ি চালানো যাবে, কোনো অসুবিধা হবে না। দারুণ রাস্তা, কিন্তু এই দুপুরে এই গরমের মধ্যে ভাই বাইক চালানো, গা পা জ্বলছে আমার পুরো। কারণ আমি হাতে পর্যন্ত গ্লাস পর্যন্ত আনা হয়নি, হাত আর কি পুরো কালো করে দিয়েছে আমার পুরো। আর আমি ভেবেছিলাম যে রাইডিং গিয়ার পরে আসবো, রাইডিং গিয়ার পরে এলে মায়াপুরের ভিতরে রাইডিং গিয়ার হাতে করে নিয়ে ঘোরা বা গায়ে পরে থাকে অসম্ভব গরম, গায়ে পরে ঘোরা যাবে না রাইডিং গিয়ার। আর তোমরা সকলেই জানো যারা রাইডিং গিয়ার ইউজ করো, তো রাইডিং গিয়ার পরে থাকলে রাইড করা যাবে, কিন্তু যখনই বাইক দাঁড়া করাতে হবে গা থেকে জ্যাকেট খুলে ফেলতে হবে। এটা শীতকাল হয় ঠিক আছে, এই গরমকালের মধ্যে রাইডিং গিয়ার কখনোই পরে থাকা সম্ভব নয়। সেই জন্য আজকে আমি রাইডিং গিয়ার নিয়ে আসিনি। তার কারণটা হচ্ছে মায়াপুরে এসেছিলাম কয়েক ঘন্টার জন্য, একদিনের ট্যুর, একদিনে ঘুরবো, একদিনই বাড়ি চলে যাবো বাইক নিয়ে। তো আমাদের কোনো রুম বা কিছু নেওয়া ছিল না যে রাইডিং গিয়ার রাখবো, বুট রাখবো, সেইভাবে কিছু। কারণ এটা নর্মাল শু পরেই চলে এসেছিলাম, আমি বুট পরে আছি, নর্মাল বুটই আছে। আর সেই জন্য আমি রাইডিং গিয়ার কিছুই নিয়ে আসিনি, ইভেন গ্লাস পর্যন্ত আছে। একটা শুধু ছোট ব্যাগ, ব্যাগের মধ্যে মোবাইল আছে, ক্যামেরা, গোপ্রো, পাওয়ার ব্যাংক, ডাটা কেবিল, এইসবগুলো, এছাড়া কিছুই নেই আমার কাছে।
এখানে লেখা যাচ্ছে কলকাতা 12 কিলোমিটার, নবদ্বীপ 12 কিলোমিটার, কৃষ্ণনগর হচ্ছে 3 কিলোমিটার। আর আমরা যাচ্ছি হচ্ছে পুতুলপট্টি হাট। তো ভিতরের দিকে রাস্তা, সেটা দিয়ে ঢুকে পড়েছি আমরা। হ্যাঁ, এটা কলকাতা লেখা আছে ওইদিকে। তারকেশ্বর কৃষ্ণনগর, তারকেশ্বর কৃষ্ণনগর। তারকেশ্বর থেকে এখান থেকে অনেক দূর গো। এই তো বাস দেখেছিল তারকেশ্বর কৃষ্ণনগর। ভাই কেউ জানা থাকলে আমাকে বললো যে এখান থেকে তারকেশ্বরের রুটটা কি আছে, কৃষ্ণনগর থেকে কিভাবে যাবে। পরিচয়ে বর্ণপরিচয়, সেই আচ্ছা, বই ছিল নার্সারিতে। পড়াশোনা থেকে বহু দূরে চলে গেছে। হ্যাঁ, বর্ণ পরিচয় সেই সহজ পাঠ বইটা, ছোট সাদা কালারের বই ছিল। বন্ধ রাজা হরিশ্চন্দ্রের বাড়ি, তাই তো? শ্রী শ্রী কালী জয়ন্তী। রাজা হরিশ্চন্দ্রের বাড়ি। Next right onto Rajbati Road, then turn left. ঢুকে দেবে? হুম। In 200 meters, you will arrive at your destination. Take the next left, then turn right. তো এই যে চলে এলাম, দেখো মানে কল্যাণীর ভিতরে ঘুরতে ঘুরতে, আর একদম কল্যাণী এক্সপ্রেসওয়ের সামনে। তো এখান থেকে আমরা বাঁ দিক নেবো, নিয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে, এবার রওনা। তো এখন টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি সন্ধ্যার সময় হয়ে গেছে, সন্ধ্যার সময়। আর এখন ওয়েদার দেখে বুঝতেই পারছো যে কটার মতো বাজতে পারে। তো এখন টাইম হচ্ছে কটা বলবো তোমার, টাইম ঘড়িতে 5:30 বেজে গেছে, মোটামুটি 6:15-20 হয়তো হবে এখন টাইম। আর রাস্তাটা দেখো কত সুন্দর, ফাঁকা শুনশান রাস্তা আছে, হাইওয়ে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি তখন কল্যাণীর ভিতরে ক্যামেরা অন করতে ভুলে গেছি, অন করাই হয়নি, ভিতর দিকে ঘুরছিলাম ভেতর দিকে। আর কল্যাণী সিটিটা ভেতর দিকে পুরো ঘুরে ঘুরে বেরোলাম, বেরিয়ে আর এখন বেরোলাম হচ্ছে বাড়ির দিকে যাব। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি। যখন গিয়েছিলাম তখন তো আমাদের বারাসাত হয়ে গিয়েছি, আর এখন ফিরছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে, কারণ বারাসাতের রাস্তাটা খুব খারাপ ছিল। সেই জন্য ভাবলাম যে যাব এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতেও আসা হয়নি অতটা দূরে, বাট যখন এসেছি মানে দিনের বেলা, এখন এই সময় বিকালের দিকে ফিরছি তো নিয়ে যাই। কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে আগে যখন এসেছি তোমরা রাতের দিকে দেখেছো, সেটা হচ্ছে যখন দুর্গাপুজোর সময় কল্যাণী যখন ঠাকুর দেখতে আসতাম গাড়ি করে, তো তখন পুরো রোড রাস্তা দেখানো হয় না। বাট এখন যখন আছি, বাইক সঙ্গে আছে, ক্যামেরা আছে মোটো ব্লগিংয়ের জন্য, তো মোটো ব্লগ হয়ে যাক না, তোমাদের সাথে তুলে ধরলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আজকে বাড়ি ফিরবো এখন। অলরেডি কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। আর সন্ধ্যেবেলা এই সময়টা ভাই গাড়ি চালানোর মজাটাই আলাদা। একদম পুরো সূর্য ডুবে গেছে, সামনে আকাশ পুরো ক্লিন, আকাশ পরিষ্কার, দারুণ ঠান্ডা হাওয়া লাগছে, আর রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি একদম। গাড়ির স্পিড দেখো 75, সরি 70, 5 বেশি বলে দিয়েছি।
আই ধর না রে আমাকে আজকে। দেখো দারুণ লাগছে ওয়েদারটা আজকে, পুরো ব্রিজের ওপরে লাইট গুলো জ্বলছে, ব্রিজ চালু হয়ে গেলে তো আরো ভালো লাগবে ওপর দিয়ে যাওয়ার সময়। আর এখন দেখো একদম, এই জন্যই ভাবলাম যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো। তো এই যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে, কেন না গাড়ির ছবি তোলার জন্য দাঁড়িয়ে। এত সুন্দর লাইট আছে, এত সুন্দর লাইট জ্বলছে ব্রিজের ওপরে, বা ওয়েদারটা পেছনে আকাশটা দারুণ লাগছিল ভাই। তো যা ছবি তুলেছি আমার ইনস্টাগ্রামে পোস্ট করব, দেখে নেবে সবাই। আর দারুণ লাগছিল ওয়েদারটা, সেই জন্য ভাবলাম দাঁড়িয়ে যাই। এত সুন্দর লাইট জ্বলছে রাস্তায়, হাইওয়ের ওপরে, আর বাইকটাও সুন্দর আছে, ব্ল্যাক কালার গাড়ি। আর ব্ল্যাক কালার গাড়ি আমার সব থেকে ফেভারিট, কারণ আমার নিজেরও ব্ল্যাক কালার গাড়ি। তো সেই জন্য দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। আর যা যা ছবি তুলেছি তোমায় দেখিয়ে দেবো, বলতে ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, ইনস্টাগ্রামে দেখে নিও। আর সব থেকে ভালো যে ছবিটা হবে তোমাদের সামনে দিয়ে দেবো আমি। এখান থেকে এয়ারপোর্ট 31 কিলোমিটার স্ট্রেট সোজা, চলো। আর জ্ঞান নেই। সামনে টোল আছে, টোল গেট 1 কিলোমিটার। তো সন্ধ্যা হয়ে গেছে ভাই, আর গোপ্রো বেশিক্ষণ অন থাকবে না। এসে গেছি হচ্ছে আমরা বালি দক্ষিণেশ্বরের কাছাকাছি, কাছাকাছি নয় দক্ষিণেশ্বরই অ্যাকচুয়ালি এটা, হয়তো 50-100 মিটার বাকি আছে। এটাকে দু বান্ধবী ঘুরতে বেরিয়েছে এরা গাড়ি নিয়ে। তো চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি, এরপরই বালি ব্রিজ। তো দেখে নিবে সবাই, তা দেখি তোমাদের মন্দিরটা দেখাতে পারবো কিনা একবার, কারণ রাস্তার যা কন্ডিশন, জ্যাম।
আহ উম, এই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই যে বালি ব্রিজ সামনে তোমার দেখাচ্ছিলাম। এবার বেরোই, এবার বাড়ির দিকে একদম কাছাকাছি এসে গেছি, এখান থেকে আধা ঘন্টা লাগবে হয়তো। এই যে চলে এলাম বালি ব্রিজ, আর ওইদিকে হচ্ছে নিবেদিতা সেতু। তোমরা সকলেই জানো, নতুন করে দেখানোর কিছু নেই, তাও আবার দেখিয়ে দিলাম আমি। এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো এখানে আগে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, অনেক ছবিও আছে, কিন্তু রাস্তায় কাজ হচ্ছে এখানে বালি পড়ে, সেই জন্য ওপরটা উঠতে পারলাম না। আর ওটা দিয়ে উঠে বেশ এখান থেকে দাঁড়ানো যেত, দাঁড়িয়ে সুন্দর করে ছবি তোলা যায় বেশ। আর ওইদিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, ওর দেখাতে পাচ্ছি না। তো ভাই চলে এলাম ধুলাগড়। আর দেখ এতক্ষণ ছিলাম রয়্যাল এনফিল্ডে, আর এখন চলে এলাম হচ্ছে আমার অ্যাপাচিতে। তো এতক্ষণ রয়্যাল এনফিল্ড চালালাম, তো তোমরা দেখতেই পেলে মায়াপুর ইসকন ঘুরে আসলাম, একদিনের ট্যুর। আর এখন রাতের সময়টা হচ্ছে, দেখো হাতে ঘড়ি ভুলে গেছিলাম, এখন ঘড়ি পরে নিয়েছি। অলরেডি এখন বাজে হচ্ছে 9:30, আর বাজে সকাল 9:15 সময় আমি পৌঁছে গেছিলাম হচ্ছে এই ইসকনে মায়াপুরে। তো ভোরবেলা 5টায় বেরিয়েছিলাম, আর এখন বাজে রাত্রি 9টা। তো অলমোস্ট আমরা অলরেডি তোমার কি বলবো, মানে 16-17 ঘন্টা আজ ট্রাভেল করছি, আজকে ঘুরছি। এ রে ভাই, এত হর্ন মারছিস এখানে বাস। তো আজকে মোটামুটি প্রচুর ঘোরা হয়েছে। অলমোস্ট ধরো আমার বাড়ি থেকে মায়াপুর ইসকন হয়ে আমরা গেছি, যাওয়ার সময় গেছি আমরা হচ্ছে বারাসাত হয়ে, দত্তপুকুর হয়ে গেছি। আর যখন আমরা ফিরেছি সেটা হচ্ছে তোমার কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। তো আজকে অনেকটা ঘোরা হয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ঘোরা হয়েছে, কল্যাণী এমস এর সামনে ওখানেও ছিলাম। তো সব ওখানটা ক্যামেরা বন্ধ ছিল, অন করা ছিল না, এই জন্য দেখানো হয়নি তোমাদেরকে। ও ভাই, আজকের মতো এনার্জি শেষ, আর ভালো লাগছে না। সকাল 5টায় বেরিয়েছি, আর এখন বাজে রাত্রে, টাইমটা দেখিয়ে দিচ্ছি দেখো, এই যে 11টা 12, আর টাইম ডেট হচ্ছে আজকে 14ই জুন, দেখে নাও 11টা 12, 14ই জুন হচ্ছে টাইম। আর ভালো লাগছে না। তো টাটা, গুড নাইট সকলকে, শুভরাত্রি। আজকে সারাদিন তো দেখলে পুরো ঘুরলাম, বেড়ালাম, সব কিছু করলাম। তো এরকম ছোটোখাটো রাইড মোটামুটি থাকবে, এবার নতুন নতুন ব্লগও আরও কিছু আসবে। তো রেগুলারিটি ব্লগ যেমন বলেছি, রেগুলারিটি ব্লগই পোস্ট করবো, এবার থেকে চেষ্টা করবো ব্লগ পোস্ট করার। আর টাটা, আজ আর কথা বলতেও ভালো লাগছে না, যে কথা বলবো, শরীর এনার্জি নেই, এনার্জি শেষ। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি সকলকে। আর আগামীকাল দেখা হবে নতুন কোনো ব্লগে আবার। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই দেখবে, ভালো লাগলো খারাপ লাগলো কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আর কমেন্টে লিখবে কারো কিছু ওপিনিয়ন থাকলে, সাজেশান থাকলে, যে নতুন করে কী করা যেতে পারে, কী চেঞ্জ করা যেতে পারে, আমার কী ভুল কী ঠিক অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার পরবর্তী ব্লগে।